তাহলে আমরা এই জায়গায় দেখতেছিলাম এই চলন গতির বেলায় এগুলা তোমরা কিন্তু একটু নোট করে রাখবে। এই চলন গতির বেলায় ইম্পর্টেন্ট কি কি, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিক, বুঝছো? বুঝছি। হ্যাঁ, চলন গতি সোজা হুম। হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আঁকা বাঁকা পথে চলন গতির উদাহরণ সহজে পাওয়া যাবে না। একটা প্লেনের প্রতিটি বিন্দুকে একই গতিপথে যেতে হলে সেটিকে কিভাবে যেতে হবে, এই যে এই চিত্রে দেখানো হয়েছে, দেখে বুঝতে পারছো আঁকা বাঁকা চলন গতি পাওয়া কেন এত কঠিন। একটা বিমান কি এইভাবে যেতে পারে? যুদ্ধ বিমান অবশ্য আলাদা, না। যুদ্ধ বিমান তো উল্টে পাল্টে এভাবে ঘুরে যাবো গা। এটা বাদ দেবো। তাহলে এই যে পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত পেরিয়ডিক মোশন, এইগুলা একটু ইংলিশ টার্ম গুলো একটু মুখস্থ করবা। তাহলে পর্যায়বৃত্ত কি কি? কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটিকে পর্যায়বৃত্ত গতি বলে। এই যে আমার কথা শুনতেছ? হ্যাঁ। হ্যাঁ, শুনতেছি। এই যে ধরো এটা একটা গাছের ডাল, এই গাছের ডালের মধ্যে আমরা এই জায়গায় একটা রশ্মি বাঁধলাম, রশ্মি বাঁধিলে এই জায়গায় একটা আমরা পিড়ে দিলাম, পিড়ে অথবা বাঁশেরই। তো এই জায়গায় যখন একটা লোক বসে থাকবো, বসে থাকলে আমরা কি করি, ছোট পোলা আমাদের এই জায়গায় টানি আনি না, এই জায়গায় টানি আনি না, হ্যাঁ, এই জায়গায় টানি আনি ছাড়ি দেই, ছাড়ি দিয়ে এটা আস্তে 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 এই পাশে আসে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তারপর আবার ফিরে এইদিকে 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 এইভাবে এইদিকে আসে। তার মানে দেখো এই যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে তো অতিক্রম করতেছে নাকি, এই বিন্দু দিয়ে কি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এইভাবে যায়, আবার এইভাবে যায়, আবার এইভাবে, তার মানে এই বিন্দুতে আসতেই হবে। এবং ইভেন তোমার মনে করো যখন এই গতিটা যখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, এক সময় এখানে আসবো, এক সময় এখানে আসবো, এক সময় এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, আস্তে আস্তে ওই যে নির্দিষ্ট যে বিন্দুটা, মানে একদম মাঝখানের যে বিন্দুটা, ওই বিন্দুতে এসেই কিন্তু শেষ হবো, তাই না? হুম। হুম। হ্যাঁ, ওই বিন্দুটা হলো একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে এই যে তাহলে সংজ্ঞাটা কিভাবে দিবা, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি মানেই তোমরা মনে রাখবা ওই যে ঢুলেনি আর কি, গ্রামের ভাষায় যেটা করে আচ্ছা। ঢুলেনি। তাহলে ঢুলেনির সংজ্ঞা কিভাবে দিবা, যে কোনো গতিশীল বস্তু, এই যে এরা তো গতিশীল, এই মানুষটা গতিশীল না, একটা পিচ্ছি, এই মানুষটা গতিশীল। হ্যাঁ। কোনো গতিশীল বস্তু যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে বারবার যাওয়া আসা করে বা একই দিক দিয়ে যায়, তাহলে সেই গতিকে বলা হবে পর্যায়বৃত্ত গতি। এই যে দেখো আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন পর্যায়বৃত্ত গতি, কারণ সেটি নির্দিষ্ট সময় পর পর একইভাবে একই দিকে স্পন্দিত বা গতিশীল হয়। আমাদের হৃৎপিণ্ডের গতিটা কি, একটা স্পন্দনটা হলো একটা কি পর্যায়বৃত্ত গতি, মনে থাকবো? ওটা দেখতে পাচ্ছি। মনে থাকবো। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে এগুলা, এগুলো মনে রাখবে। তাহলে পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার ফ্যানের পাখা, উপবৃত্তাকার সূর্যকে ঘিরে হেলির ধূমকেতুর কক্ষপথ, কিংবা সরল রৈখিক স্প্রিং এর ঝুলিয়ে দেওয়া রাখা দুলতে থাকা বস্তু হতে পারে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাওয়া আসা করে যেগুলা, ওইগুলাই আর কি। এই একটা ধরো স্প্রিং, স্প্রিংটা কেমন থাকে এরকম না, তাই না? আহ, হ্যাঁ। স্প্রিং যদি টান দাও, ধরো এই যে এই মাথা ধরে যদি টান দাও, স্প্রিংটা এরকম হবে না, হ্যাঁ। হ্যাঁ, এরকম। কিন্তু তুমি যদি টান দিয়ে ছেড়ে দাও, ছেড়ে দিলে কি হবে, একবার একবার বেশি ঘন হবো, তারপর আবার বেশি পাতলা হবো, তারপর আবার বেশি ঘন হবো, আবার বেশি পাতলা হবো, হতে 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 স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তাই না? হ্যাঁ। বুঝছো তো এই ব্যাপারটা? ওটা বুঝছি, সমস্যা নাই। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এবার পর্যাবৃত্ত গতি গেল। সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন। একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, গতি হচ্ছে সরল স্পন্দন গতি। মানে স্পন্দন মানে হচ্ছে কাঁপা আর কি। স্পন্দন গতির বেলায় একটা নির্দিষ্ট বিন্দু দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়, একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশেই বস্তুটি কি কাঁপে আর কি, স্পন্দিত হয়। বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয়, কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায় এবং এর গতি কমতে থাকে। গতি কমতে কমতে এক সময় থেমে যায়, তখন এটি গতিপথ পরিবর্তন করে বিপরীত দিকে গতিশীল হয়। বিপরীত দিকে সর্বোচ্চ গতিশীল হওয়ার পর আবার একই গতি কমতে থাকে এবং একসময় পুরোপুরি থেমে আবার আগের দিকে ধীরে ধীরে গতিশীল হয় এবং এইভাবে চলতে থাকে। আমাদের চারপাশে স্পন্দন গতির অসংখ্য উদাহরণ রয়েছে। স্প্রিং দুলতে দেওয়া একটা কি স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে স্পন্দন গতি। স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া একটা বস্তু, এই যে দেখো আমি তোমার একটু বোঝাই।
আচ্ছা, আগে পড়ি। দোলনায় দুলতে থাকা শিশু কিংবা ঘড়ির পেন্ডুলাম এর উদাহরণ। আমরা যখন কথা বলি তখন বাতাসে অনুযায়ী গতি দিয়ে শব্দের সামনে এগিয়ে নিয়ে যায়। আমরা এতক্ষণ বিশেষ আমরা তখন বিশেষ প্রয়োজনীয় গতি করছি, এটা শেষ। এখন আমরা একটু এক্সপ্লেনেশন দেই সরল স্পন্দন গতিটাকে। এইটা বলা হয়েছে এই যে এরকম স্পন্দন গতিটাই, ধরো এটা হচ্ছে ডাল, গাছের ডাল, এই জায়গায় এটা হলো দোলনা, এটা হলো দোলনা। এই যে এই দোলনা টান দিয়ে এই জায়গায় আনলে, আবার টান দিয়ে এই জায়গায় আনলে প্রথম, মানে ধরো তুমি প্রথমে টান দিয়ে কই আনছো, এই জায়গায় আনছো, তাই তো? তাই না? হ্যাঁ 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 তার মানে হ্যাঁ এই যে এই বিন্দু যখন এই যেহেতু এই জায়গায় আনছো, আনার পরে এই 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 বিন্দুটা কি করব, আস্তে আস্তে এই যে ঠিক যত দূর, এটা যত দূর এখানে আনছো ঠিক তত দূরে এত দূরে যাবো, তাই না? যত দূর টানছো ঠিক তত হুম। দূরই ওই দূরত্ব অতিক্রম করবো এই পাশে। কত বুঝছো? দূর এই যে যাবে আর মূল কি? বিন্দু থেকে, মূল বিন্দু থেকে হ্যাঁ ঠিক তত দূরেই তত দূরেই যাবো যত দূর তুমি টানছিলা। এখন ওটা কইতাছিল যে প্রথমে প্রথমে গতি আস্তে আস্তে বাড়তে 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 এই জায়গায় সবচেয়ে বেশি গতি হয়, মানে মূল বিন্দুতে সবচেয়ে বেশি গতি হয়। তুমি যদি আরো এই এই এটা যদি এখানে টানো, এনতে যদি ছাড়ি দাও, এই জায়গায় যে গতি থাকবো এই জায়গায় তার চেয়ে বেশি গতি থাকবো না? হ্যাঁ এই হ্যাঁ এই জায়গায় আরো বেশি গতি থাকবো, মানে আস্তে 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 গতি বাড়তে 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 যখন এই যে মূল বিন্দুতে আসবো, তখন তার গতিটা হবে সর্বোচ্চ। আবার আস্তে আস্তে গতিটা কি, যখন এই মুখ যাবো গতিটা কি হবে, কমবো না? এই জায়গায় গতি কম, তার চেয়ে বেশি কম এই জায়গায়, তার চেয়ে বেশি কম এই জায়গায়, তার চেয়ে বেশি কম এই জায়গায়, তাই না? মানে এক সময় যখন ধরো গতি কমতে কমতে একবার জিরো হবো, ওখানে যাই তো থামবো, তাই তা তাই তো? হ্যাঁ বুঝো নাই মনে হয় নাকি স্বামী? স্বামী, কি ব্যাপার স্বামী নাই? আছে আছে, মিউট তুমি করা কই, আছে। তুমি কি কথা বুঝছো আমার? হ্যাঁ, বুঝছে। ধরো এই বিন্দুটা এই জায়গায় টানি আনছো পিরাটা, যত দূর টানি ওটা আনছো যত দূর টানে আনবো ঠিক পরিমাণে অত দূরে যাবো। সরি, এটা ধরো 2 মিটার টানি আনছো, এই ঠিক 2 মিটার দূরত্বে এটা অতিক্রম করবো এই অটোমেটিক জায়গায় এসে। এদিকে আসবে। এখন এই যে যখন সাইড দিবা তখন এনে আস্তে আস্তে গতি বাড়বো, বাড়তে বাড়তে এই জায়গায় গতিটা হবে সর্বোচ্চ। এটা তো বাস্তবিক ভাবে এমনিই বোঝা যায় কোন জায়গায় গতি বেশি হবে। তারপরে আবার আস্তে আস্তে গতিটা কমবো, কমতে 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 এই জায়গায় একবারে গতি জিরো হয়ে যাবো, 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবো। তারপর আবার যখন গতি আবার এই জায়গা থেকে এখানে যাবো, আবার যখন আসার সময় আর কি, যখন আসার সময় এই জায়গায় গতি বেশি, এই জায়গায় গতি বেশি, এই জায়গায় গতি বেশি, গতি বেশি, গতি বেশি, এই জায়গায় সর্বোচ্চ গতি। আবার এই জায়গায় গতি কম, 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 কমতে কমতে এই জায়গায় মানে একটু এত দূর তো আর যাবো না, একটু কম যাবো, আগে চাই এখানে আসবো আর কি, তাই না? হুম। তারপর আস্তে আস্তে আবার এই জায়গায় আসবো, তারপর আবার এই জায়গায় আসবো, আবার এই জায়গায় আসবো, এই জায়গায় আসবো, এবার আস্তে 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 একবার মাঝখানে এসে যাবো। বোঝা গেল এই জিনিসটা? বুঝা গেছে। তার মানে হ্যাঁ সরল সরল স্পন্দন গতিটা কি? এই বিশেষ ধরনের গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, হচ্ছে সরল স্পন্দন গতি। এই গতির বেলায় একটা নির্দিষ্ট গতিশীল বস্তু, কিভাবে তুমি সংজ্ঞা দেবে একটা নির্দিষ্ট গতিশীল বস্তু, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করার সময় প্রথমে গতি বাড়ে এবং ওই নির্দিষ্ট বিন্দুতে সর্বোচ্চ গতি হয়, এবং তারপর আবার গতি আস্তে আস্তে কমতে থাকে, এবং আহ, তার শেষ শেষ পথে যে গতি একবার জিরো হয়, তারপরে আবার পর্যায়ক্রমে এভাবে চলতে থাকে। বোঝা গেল? বোঝা গেছে, তাহলে ঢুলে নিয়ে তো তাহলে সরল স্পন্দন করতে। হ্যাঁ হ্যাঁ, সরল স্পন্দন করতে ঢুলে নিয়ে তারপরে এই যে ঘড়ির পেন্ডুলাম ছিল, ঘড়ির, কোনোদিন কি এরকম ঘড়ি দেখছো? তাহলে এ, পর্যায়বৃত্ত না, আবার পর্যায়বৃত্ত নাই ঢুলে নেই। হ্যাঁ, পর্যাবৃত্ত, ওই দুটো একই আর কি, একই গতির উদাহরণ। সরল এই যে ঘড়ির পেন্ডুলাম আছে, ঘড়ি পেন্ডুলাম দেখছো? কোন কোন ঘড়ি দেখছো যে ঘড়ির এই যে এনে ঘড়ির একটা পেন্ডুলাম। পেন্ডুলাম চিনাস না, এনে একটাই থাকে, দেখছি আমগো অ্যালার্ম মসজিদে থাকে। আছিল আগে। একবার এমনি ঘুরে, একবার এনে যায়, একবার এনে যায়, একবার এনে যায়, একবার এনে যায়, আবার ধরো মনে করো যে এরকম সেট করা থাকে 2 ঘন্টা পর পর একটা করে রিংটোন দেয় বা অ্যালার্ম দেয়, টুং করে বাজে ওঠে। এটা আমগর আসিল আগে। মসজিদে আছিল মসজিদে। আচ্ছা, এবার দেখো স্কেলার ও ভেক্টর রাশি, স্কেলার রাশি আর ভেক্টর রাশি, স্কেলার এন্ড ভেক্টর, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্কেলার রাশি আর ভেক্টর রাশি, দেখো আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই কি রাশি, যা কিছু পরিমাপ করা যায়। যেমন ধরো তোমার বাড়ি থেকে পাবলিক স্কুলের দূরত্ব হচ্ছে কি 120 মিটার, 120 মিটার, তাহলে এটা পরিমাপ করতে পারলাম। হুম। তো পরিমাপ করা গেলেই ওটা রাশি। কথা বুঝলা?
বুঝছি। আনন্দ কিংবা দুঃখ রাশি নয়, কারণ আনন্দ আমরা পরিমাপ করতে পারি না, কিন্তু তাপমাত্রা হলো রাশি, তাপমাত্রাটা পরিমাপ করতে পারি। 35°C, 94°C, 94°F। পরিমাপ, যেগুলো পরিমাপ করা যায় সেগুলোই রাশি, তাই না? হুম। তাহলে রাশির সংজ্ঞা কি? যে সকল বাস্তব আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে রাশি বলা হয়। তার কারণ আনন্দ কিংবা দুঃখকে মেপে একটা মান দেওয়া যায় না, কিন্তু তাপমাত্রা মেপে মান দেওয়া যায় সম্ভব। তোমার শরীরের তাপমাত্রা 37°C কিংবা 98.4°F। তাপমাত্রা বোঝার জন্য একটা সংখ্যা বললেই চলে, কিন্তু অনেক রাশি আছে যেগুলোকে একটা সংখ্যা দিয়ে পুরোপুরি প্রকাশ করা যায় না। তার মানের সাথে একটা দিকের প্রয়োজন হয়, কিংবা একাধিক মান বলে দিতে হয়, যেন সেগুলো মিলিয়ে তার মান এবং দিক দুটোই নির্দিষ্ট করে দেওয়া যায়। অবস্থান ছিল সেরকম একটা রাশি। অবস্থান ছিল সেরকম একটা রাশি। তার মানে এখানে বলা হইতেছে রাশি কয় প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার, একটা হলো কি স্কেলার, দুই প্রকার। স্কেলার ভেক্টর। একটা হলো কি ভেক্টর। ভেক্টর। গেল? এই স্কেলার রাশি হুম। প্রকাশ করার জন্য স্কেলার শুধুমাত্র রাশি। মান হলেই যথেষ্ট, মান হলেই যথেষ্ট, তাই না? মান হলেই যথেষ্ট, হুম। মান হলে হয়। কিন্তু ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মানও লাগে প্লাস দিকও প্লাস লাগে। দিক করা। যেমন ধরো তোমার স্কুল, মানে অবস্থানটা কি রাশি? ভেক্টর রাশি। কারণ কোনো কিছুর অবস্থান নির্ণয় করার জন্য মান তো 120 মিটার দেওয়াই লাগবে, সাথে কোন দিকে আছে, ইস্টে না ওয়েস্টে, পূর্ব না পশ্চিমে, এটাও দেওয়া লাগবে। মানে মানেরও দরকার, দিকেরও দরকার। হুম। তাহলে মান এবং দিক উভয় যদি দরকার হয়, সেই রাশিদের বলা হয় ভেক্টর রাশি। শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় যে সকল রাশিকে, তাকে বলা হয় স্কেলার রাশি। বুঝছি। মনে থাকবো? মনে থাকবো। এই যে দেখো, এই যে অবস্থান ছিল সেরকম একটা রাশি, সেটা বোঝানোর জন্য শুধু দূরত্ব দিয়েই কাজ হয়নি, তার দিকটাও নির্দেশ করতে প্রয়োজন হয়েছিল। কাজে যে রাশি শুধু একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার, আর যেটা প্রকাশ করার জন্য দিকেরও প্রয়োজন হয় তাকে হচ্ছে ভেক্টর রাশি বলে। ভেক্টর। তাপমাত্রা ছাড়াও স্কেলার রাশির অনেক উদাহরণ আছে, যেমন দৈর্ঘ্য কিংবা ভর। আচ্ছা, ভর প্রকাশ করার জন্য কি দিকের দরকার আছে? তোমার ভর কত? 50 কেজি দিকে উত্তর দিক, 50 পঞ্চাশ কেজি 50 কেজি উত্তর দিকে, এইভাবে কও। না। না। তোমার দৈর্ঘ্য কত? এটা তোমার কি দৈর্ঘ্য হলো বলি? তোমার দৈর্ঘ্য কত? 1.2 মিটার পশ্চিম দিকে। হ্যালো? এগুলা দিক দিক প্রকাশ করার প্রয়োজন হয় না, এই জন্য এগুলা দৈর্ঘ্য হলো স্কেলার রাশি, ভর হলো স্কেলার রাশি, তাপমাত্রা হলো স্কেলার রাশি। তার মানে তোমাদের কাজ হলো এই যেগুলা নোট করা, কোনটা কোনটা স্কেলার রাশি, কোনটা কোনটা ভেক্টর রাশি। এগুলা এমসিকিউ আসবে যে ভর, তাপমাত্রা। নিচের কোনটি স্কেলার রাশি। খালি এই তিনটে বললেই হবে না: ভর, তাপমাত্রা, দৈর্ঘ্য। আচ্ছা। এটা তোমার নোট করা লাগবে আর কি। কারণ এগুলো শুধু একটা সংখ্যা দিয়ে প্রকাশ করে ফেলা যায়। তোমরা দেখবে অবস্থান ছাড়াও ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে বেগ, বল। এগুলো হচ্ছে কি বেগ কিংবা বল। বেগ মানে ভি, আর বল মানে এফ, ফোর্স। এফ সমান কি এম এ না? খারাপ সমান সমান নেবে। আর ভি, বেগ সমান কি? ভি সমান দূরত্ব বাই ভি সময়, সমান। এস বাই টি। হ্যাঁ। কারণ এস সমান ভিটি, এস সমান ভি হলে ভি সমান এস বাই টি, তাই না? হুম। আচ্ছা, আমাদের পরের আহ, অধ্যায়ে এই বেগ এবং বলের সাথে পরিচয় করে দেওয়া হবে, দিয়েন সমস্যা নেই, কারণ এগুলো প্রকাশ করতে হলে মানের সাথে দিকের উপর দিকটাও বলে দিতে হয়। আচ্ছা, ভেক্টর রাশিকে স্কেলার রাশি থেকে আলাদা করার লেখার জন্য সেটাকে মোটা বোল্ড করে লেখা হয় এক্স ওয়াই কিংবা এ বি, এই যে একটু মোটা করে লেখা হয় আর কি, এ আর বি, বুঝছো? কিন্তু যখন হুম। কেউ হাতে কাগজে লেখে তখন কিছুকে ভেক্টর রাশি বোঝানোর জন্য তার উপরে ছোট একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া হয়। এই যেমন ধরো এক্স একটা ভেক্টর রাশি, এই যে একটা তীর চিহ্ন দিলাম। ওয়াই একটা ভেক্টর রাশি, এই যে উপরে একটা তীর চিহ্ন দিলাম। এ একটা ভেক্টর রাশি, তীর চিহ্ন দিলাম। বি একটা ভেক্টর রাশি, তীর চিহ্ন দিলাম। বুঝছো? মানে ভেক্টর রাশি প্রকাশ করার সাইন আর কি, চিহ্ন। বুঝা গেল? বুঝছি। আচ্ছা, তোমাদের এখানে যেটুকু পদার্থবিজ্ঞান শেখানো হবে, সেখানে আসলে সত্যিকারের অর্থে ভেক্টরের ব্যবহারের প্রয়োজন হবে না। তাহলে প্রয়োজন যদি না হয় পেশাল পাঠাচ্ছিলেন, বড় জোর কোনটা কোনটা স্কেলার কোনটা ভেক্টর মাঝে মাঝে সেটা মনে করিয়ে দেওয়া হবে, তাহলে আর কি দরকার আছে? তাহলে দূরত্ব ও সরণ, এই যে দেখো দূরত্ব আর সরণ কি আলাদা? দূরত্ব, সরণ। হ্যাঁ। আচ্ছা দেখো, আমরা দূরত্ব শব্দটির সাথে খুবই ভালোভাবে পরিচিত, তবে সরণ, ডিসপ্লেসমেন্ট, এই যে সরণ রে কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? হুম। সরণ, এই শব্দটি দৈনন্দিন কথাবার্তায় সেভাবে ব্যবহার করি না। আমরা একটা উদাহরণ দিয়ে দূরত্ব এবং সরণ
সরণ শব্দ দুটির মাঝে সম্পর্কটা বোঝার চেষ্টা করো। এই যে 2.4 চিত্রে, এই চিত্রটা দেখো। তাহলে একটি আঁকাবাঁকা রাস্তা দেখানো হয়েছে। এই রাস্তাটিতে এ বিন্দুর সাপেক্ষে রাস্তার অতিক্রান্ত দূরত্বগুলো কিলোমিটার 1 2 3 আকারে বোঝানো হয়েছে। এ বিন্দুর সাপেক্ষে, এই যে একটা একটা বিন্দু, এ বিন্দুর সাপেক্ষে, এই যে দেখো, এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর দূরত্ব কত? 4 কিলোমিটার, তাই না? 1 কিলোমিটার, হ্যাঁ। আর এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর দূরত্ব কত? 6 কিলোমিটার। তাহলে এই 4 কিলোমিটারই বড় নাকি 6 কিলোমিটারই বড়? 6 কিলোমিটার। তাহলে এটা এত বড় দেখা যাইতেছে কেন? হ্যাঁ। বুঝো নাই? এই যে এ থেকে বি বিন্দু দূরত্ব দেওয়া আছে 6 কিলোমিটার, আর এ থেকে, সরি, হুম। এ থেকে সি বিন্দু, আর এ থেকে বি বিন্দু দূরত্ব দেওয়া আছে 4 কিলোমিটার। দেখো 4 কিলোমিটারটাই বেশি দূরে মনে হইতাছে, আর 6 কিলোমিটারটাই কাছে মনে হইতাছে। ব্যাপারটা কেমন না? মানে বাঘা এটা আমরা মানে আঁকা বাঁকা করে দিয়ে দেওয়া আছে, মানে পথটা হ্যাঁ, হ্যাঁ, বেশি। এই এই জায়গা থেকেই সরণ আর দূরত্ব আলাদা আর কি। তাহলে সরণ কি জিনিস, দূরত্ব কি জিনিস, এটা বোঝাইতেছে। ধরা যাক তুমি এ বিন্দুতে আছো, তাহলে তুমি কোন বিন্দুতে আছো? এ বিন্দুতে। এই বিন্দুতে। তাহলে দেখো তুমি এই চিত্রটা লক্ষ্য করো। তুমি এ বিন্দুতে আছো, অর্থাৎ তোমার অবস্থান এ বিন্দু। এখন তুমি তুমি কোন বিন্দুতে আছো? এখন এই যে এ বিন্দু, ঠিক আছে? এই বিন্দু। এখন তুমি সাইকেল হুম। চালিয়ে আঁকা বাঁকা পথটি ধরে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বি বিন্দুতে গেছো। মানে তুমি গেছো আঁকা বাঁকা রাস্তা দিয়ে, 1 কিলোমিটার গেলে, তারপর আরেক 1 কিলোমিটার মানে হলো 2 কিলোমিটার, তারপর আরেক 1 কিলোমিটার মানে হলো 3 কিলোমিটার, তারপর আরেক 1 কিলোমিটার, তারপর হলো 4 কিলোমিটার। কথা বুঝছো? হুম। এখান থেকে এখানে 1 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার, 3 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার, 4 কিলোমিটার গেছো। এখন আমরা বলতে পারবো এ বিন্দু এবং বি বিন্দুর ভেতরকার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। টোটাল দূরত্ব হলো কত? 4 কিলোমিটার, 4 কিলোমিটার। তাই না? এখন হুম। দূরত্ব একটা স্কেলার রাশি। দূরত্ব কি রাশি? একটা স্কেলার রাশি। স্কেলার রাশি। তার মানে দূরত্বটা প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন নেই। কাজেই এ এবং বি বিন্দুর ভেতরকার দূরত্ব বোঝানোর জন্য কোনো দিকের প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এ বিন্দুর সাপেক্ষে এই পথটি ধরে বি বিন্দুর দূরত্ব বের করছি। এখন ইচ্ছে করলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর সরণ বের করতে পারি। সরণ বলতে বোঝানো হয় এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান, এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে, এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থানের অবস্থান। বুঝছো? হুম। মানে বন পাইতেলে যেটা বলা হয় আর কি, বন পাইতেলে, এটা হলো সরণ। আর দূরত্ব মানে অতিভুজ। অতিভুজ। অতিভুজ আর কি। সরণ মানে হলো অতিভুজ। তাহলে সরণ বলতে বোঝানো হয় এ ও বি বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান। ছবিতে এ বিন্দু থেকে বি বিন্দুর পর্যন্ত একটা তীর চিহ্নিত সরল রেখা দিয়ে, সরল রেখা সরণটি দেখানো হয়েছে। এই যে সরণটি কোনটা, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছিল। এই যে তীর চিহ্ন অবশ্য খায় ফেলেছি, এই যে তীর চিহ্ন, বুঝছো? এই হুম। এই যে তীর চিহ্ন, এটা হলো সরণ। আর দূরত্ব হলো এই যে এটা। বাদন, বুঝছো? বুঝছি। বাদন কই গেছে? হ্যাঁ, আচ্ছা, এই ছবিতে সরণের মান তিন হ্যাঁ, আছে কিলোমিটার আছে আমার মেলা। হ্যাঁ, এই ছবিতে সরণের মান 3 কিলোমিটার এবং তীরের দিকটি হচ্ছে সরণের দিক। অর্থাৎ সরণ একটা ভেক্টর রাশি। তার মানে সরণ যেটা, ওটা তীর চিহ্ন দিয়ে বোঝানি লাগে, কারণ ওটা দিকের প্রয়োজন আছে। বোঝা গেল? সরণ কি রাশি? আচ্ছা। পরে হচ্ছে ভেক্টর রাশি। সরণ হলো ভেক্টর রাশি। একটু এটাকে আছে। তোমরা নোট করবা, সরণ হলো ভেক্টর রাশি। মানে এই একটা নোট করবা, এরকম ভাবে লিখবা যে এটা হলো স্কেলার, স্কেলার, এটা হলো ভেক্টর। এইভাবে খাতার মধ্যে নোট করবা, ঠিক আছে? সরণ, সরণ কি রাশি? ভেক্টর। এই জন্য এই জায়গায় লিখবা সরণ, এটা পাইলে। স্কেলার রাশি কি কি পাইছিলা? তাপমাত্রা, কিছু তাপমাত্রা, তাপমাত্রা, তারপরে দূরত্ব, ওজন, তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, ভর। ভর, তারপর আর কি? অবস্থান, দৈর্ঘ্য, অবস্থান কি? অবস্থান কি ভেক্টর রাশি না? দৈর্ঘ্য আছে, হ্যাঁ, ভেক্টর দৈর্ঘ্য রাশি। আছে স্থির রাশি। অবস্থান, অবস্থান ভেক্টর রাশি। আপাতত এগুলাই তো পাইছি নাকি? দৈর্ঘ্য স্কেলার, দৈর্ঘ্য না হ্যাঁ, ভেক্টর নাকি? দৈর্ঘ্য স্কেলার রাশি না? তোমার দৈর্ঘ্য কত? তোমার উচ্চতা কত? আচ্ছা। 5 ফুট 5, 5 ফুট 5 ইঞ্চি তো উত্তর দিকে নাকি? হুম। পাঁচ না। ফুট 5 ইঞ্চি উত্তর দিকে। না। হ্যাঁ, 5 ফুট 5 ইঞ্চি সূর্য, 5 ফুট 5 ইঞ্চি সূর্যের দিকে। আচ্ছা দেখো,
যদি তুমি সাইকেল দিয়ে আরো 2 কিলোমিটার অতিক্রম করো, মোট 6 কিলোমিটার পথ অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছায়, তাহলে তোমার সরণ হবে এই তো এসি। সরণ হলো 1.5 কিলোমিটার, কিন্তু তুমি দূরত্ব অতিক্রম করছো কয় কিলোমিটার? 6 কিলোমিটার। তুমি সাইকেল দিয়ে এদিক দিয়ে ছয় এদিক দিয়ে কিলোমিটার এদিক দিয়ে এদিক দিয়ে সিতে গেছো, তাহলে তোমার সরণ হবো মাত্র 1 কিলোমিটার বা 2 কিলোমিটার, এসি। এতখানি। এটা হলো সরণ, কিন্তু তোমার দূরত্ব হলো এটা। বুঝা গেল? বোঝা গেছে। আচ্ছা, এ থেকে শুরু করে আঁকা বাঁকা বি পর্যন্ত এই কাহিনীগুলো এখন তো বুঝবাই। তারপরে এই যে দেখো, দূরত্ব কিংবা সরণ দুটির মাত্রাই হলো দৈর্ঘ্যের মাত্রা। মানে দূরত্ব মানেও দূরত্ব, দূরত্ব তো একটা দৈর্ঘ্য, সরণও তো একটা দৈর্ঘ্য, তাই না? হুম। ধরো এই যে এই জায়গা থেকে এই জায়গায় ঘুরে 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 এই জায়গায় আসছো, এখন তুমি এই জায়গায় ঘুরে ঘুরে না যায় আর একটা পথ অবলম্বন করছো এইটা। এখন এটাও একটা দৈর্ঘ্য বা দূরত্ব। ধরো মনে করো যে এটার একক হবো 1 কিলোমিটার, আর এটারও যদি যাও তাও হবো 6 কিলোমিটার। একক তো এটাই হলো, কিলোমিটারই হলো, তাই না? হুম। তার মানে এদের একক সেম, একক যদি সেম হয় মাত্রাও সেম। ঠিক আছে, এই যে দৈর্ঘ্যের মাত্রা আর এই যে সরণ ভেক্টর, আর দূরত্ব স্কেলার। এই যে এল তো এলই, লেন্থ, এল মানে কি লেন্থ, LENGTH, লেন্থ মানে কি দূরত্ব। এই লেন্থ আর এল মানে সরণ প্রকাশ করা হয়, দূরত্ব প্রকাশ করা হয়। কথা বুঝছো? বুঝছি। আচ্ছা, এবার দ্রুতি এবং বেগ। দ্রুতি কি আর বেগ কি? তো এবার আমরা বলবো স্পিড আর ভেলোসিটি। এবার ধর বেগ বলতে কি বোঝানো হয় আমরা সবাই সেটা মোটামুটি জানি। কোনো কিছু কত দ্রুত যাচ্ছে তার পরিমাপটা হচ্ছে বেগ। কোনো কিছু কত দ্রুত যাচ্ছে তার কোনো কিছু পরিমাপটা কম। হলো বেগ। তবে পদার্থবিজ্ঞানের ভাষায় বেগের একটা সুনির্দিষ্ট অর্থ আছে, এবং বেগের পাশাপাশি আমরা দ্রুতি নামে আরো একটা রাশি ব্যবহার করি। আমরা যদি দূরত্ব এবং সরণ এই বিষয়ে দুটি ভালোভাবে বুঝে থাকি, তাহলে দ্রুতি এবং বেগ এই রাশি দুটো খুব সহজে বুঝতে পারবো। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার, অর্থাৎ তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করো, তাহলে তোমার দ্রুতি অথবা বেগ সমান কি? মানে বেগ অথবা দ্রুতি। বেগ মানে দ্রুতি, দ্রুতি হচ্ছে কি 100 মিটার দূরত্ব অতিক্রম করছো কয় সেকেন্ডে? 100 মিটার অতিক্রম করছো 20 সেকেন্ডে। বুঝছো? হ্যাঁ। তার মানে তোমার দ্রুতি কত? 5 মিটার পার সেকেন্ড, তাই না? কারণ বেগ সমান কি হুম। S/T, S/T, তাই না? হ্যাঁ। তাহলে সরণ, সরণ কত? 100, আর সময় হচ্ছে 20, মানে 5। তাহলে সরণের একক, উপরে সরণের একক কি? 1/20। মিটার, আর সময়ের একক সেকেন্ড, তাহলে M/S−1। বুঝা গেল? হুম। আচ্ছা, কত বেগের, বেগের সংজ্ঞা কি? বেগ কাকে বলে? বেগ সময়ের হচ্ছে সাথে, সময়ের সাথে দূরত্ব পরিবর্তন হারকে বেগ সময়ের বলে। সাথে দূরত্ব দূরত্ব পরিবর্তন পরিবর্তন, হারকে বেগ বলে। পরিবর্তনের হারকে হারকে বেগ বলে। বেগ বলে। বেগ বলে, বুঝছস বাদন? বাদন, হ্যাঁ, তাহলে এই যে বেগ, বেগ কি? বেগ কি? সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার। হ্যাঁ, বোঝানো হতো। হ্যাঁ, শোন, বেগ কি? বেগ হলো সময়ের সাথে, এই যে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার। দূরত্ব পরিবর্তন, এটা বলা হয় ডেল্টা। পরিবর্তন, দূরত্ব, এই দূরত্ব দূরত্ব পরিবর্তন পরিবর্তন, হয়। দূরত্ব পরিবর্তন জিরে মানে দূরত্ব জিরে পরিবর্তন, ওটাও তো একটা পরিবর্তন, তাই না? ধর 5 মিটার থেকে 2 মিটার দূরত্ব বাদ দিলে কত মিটার দূরত্ব হয়? এই 3 মিটার, এটাও তো একটা দূরত্বই নাকি? হুম। তাহলে ডেল্টা টি আমরা সাধারণভাবে ডি দেই অথবা এস দেই, সমস্যা নাই। টি, এই ডি, ডি এর জায়গায় এস দিলাম, S/T। S/T দিলে কি হয়? এটাই সূত্র, ভি। অতএব ভি সমান দৌড়ে কি? দৌড়ে যে এক হলো ভি সমান S/T, কোনটা দুইটা এক হলো? জ্যোতি আর এই বেগ। হ্যাঁ, এটা দূরে তো দূরত্বই নাকি? একক তো সেমই, দূরে তো হ্যাঁ। দূরত্বই। সরণও দূরত্ব, আর ডি যেটা ওইটাও দূরত্ব। এখন আমরা না, পড়তেছি না, দ্রুতি, স্মরণ তো, হ্যাঁ, স্মরণ দ্রুত। তো আমরা জানি না, স্মরণ তো একেবারে সরাসরি না, অতি বোঝা করে না। আর দ্রুত, দ্রুত তো হচ্ছে পুরাটা যোগ করি। দ্রুত তো সমান না মনে হয়। ওটা তো দূরত্ব আর ওটা হলো দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য বোঝানোর ক্ষেত্রে। কিন্তু যখন বেগ বাইর করবা, বেগ বা দ্রুতি, এই জায়গায় সরণ ও যে দূরত্ব, দূরত্ব ওই একই, মানে একক তাদের সেমি। এই জন্য এস আর ডি সমান সমান লেখা হইলো আর কি। বুঝলেন? বুঝছি। হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে এই যে এটা হলো বেগ, বেগ হলো সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার। তাহলে এটা যদি একক বের করতে চাই, এই যে বেগের একক বের করো,
তাহলে দূরত্ব রেখা এটা হলো কি সরণ, সরণ মানে কি দূরত্ব, দূরত্বের একক কি কত পাদন? দূরত্ব একক কি? মিটার। মিটার। আর হ্যাঁ, সময়, দূরত্ব সময়ের একক মিটার। কি? সময়ের একক সেকেন্ড। সময় তাহলে এই যে এম এক এই জায়গায় লিখলাম, এস এর জায়গায় লিখলাম, সেকেন্ড শুধু সেকেন্ড ভাগের ভাগের জন্য হলো -1। বোঝা গেল? অতএব বেগ সমান, বেগের হ্যাঁ। একক কি মিটার পার সেকেন্ড, একক। বোঝা গেল? মিটার। হুম। একক। এবার হ্যাঁ। আমরা মাত্রা বের করি। মাত্রা বের করো। তাহলে আমরা জানি বেগ সমান কি এস বাই টি। তাহলে এস এর মাত্রা কি দূরত্ব, এস মানে কি দূরত্ব, দূরত্বের মাত্রা কি বড় হাতের এল, তাই না? হুম। দূরত্বের মাত্রা, মাত্রা হ্যাঁ। বের করার জন্য সবগুলো হ্যাঁ। বড় হাতে লেখা হয়। আর টি সময়, সময়ের মাত্রা কি বড় হাতের টি, তাই না? হুম। হুম। তাহলে এই যে এল লিখলাম আর টি লিখলাম, এই যে ভাগের জন্য -1, এল টি ইনভার্স 1। এই যে মাত্রা প্রকাশ করার জন্য এই থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে লেখা হয়, ঠিক আছে? অতএব বেগের মাত্রা হলো থার্ড ব্র্যাকেট এল টি -1। বোঝা গেল? আহ, আহ, আচ্ছা দেখো, এই যে বেগের মাত্রা এখানে বাই করে বুঝাইছে। তারপর বেগ এই জায়গায় একটা উদাহরণ দিছে, বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। অর্থাৎ তুমি যদি 20 সেকেন্ডে কোনো দিকে নির্দিষ্ট অবস্থানে পরিবর্তন হয় 50 মিটার, তাহলে তোমার বেগের মান হচ্ছে এই যে 50, ভি সমান কি এস বাই টি। এই জায়গায় এস এর মান দেওয়া আছে এই 50 মিটার, তাহলে 50 এনে বসালে, আর টি 20 সেকেন্ড দেওয়া আছে, 20 সেকেন্ড। তাহলে এটা যেটা ক্যালকুলেট করলে এটা সংখ্যা আসবে, এটার একক হলো মিটার পার সেকেন্ড, কারণ বেগের একক মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? হুম। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করা যেতে পারে, আমরা যদি শুধু রৈখিক গতি বিবেচনা করি তাহলে বেগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্য নেই, দেখছো? যদি রৈখিক গতির দিকে পার্থক্য মানে যদি বিবেচনা করা হয়, রৈখিক গতি কি একই দিকে গতি আর কি। তাহলে আমরা যদি শুধু রৈখিক গতি বিবেচনা করি তাহলে বেগ আর দ্রুতির মধ্যে কোনো পার্থক্য নেই, বেগের মানটাই হচ্ছে দ্রুতি। বোঝা গেল? হুম। দ্রুতি আর বেগ কখন একই? আহ, যখন কোনো বস্তু রৈখিক গতিতে চলে, তাই না? হুম। আচ্ছা, রৈখিক গতি বিবেচনা করব, তাই দ্রুতি আর বেগের মাঝে পার্থক্য খুঁজে পাবো না। তাই দ্রুতি এবং বেগের ভেতরকার সম্পর্ক বোঝানোর জন্য ওই রৈখিক গতির বাইরে কয়েকটা উদাহরণ নেওয়া যাক। 2.04 চিত্রে আমরা দূরত্ব এবং সরণ বোঝানোর জন্য একটা আঁকাবাঁকা রাস্তা এবং সেখানে ভিন্ন ভিন্ন অবস্থান দেখিয়েছি। দ্রুতি এবং বেগ বোঝানোর জন্য আমরা সেই একই উদাহরণ নিতে পারি, তবে এবারে কতটুকু সময় তুমি একটা অবস্থান থেকে অন্য অবস্থানে গিয়েছো সেটি বলে দিতে হবে। ধরা যাক সাইকেলে এ থেকে বি তে অবস্থানে আসতে তোমার সময় লাগছে 20 মিনিট। তাহলে এ থেকে বি তে কত, এ থেকে বিটা কই? ওই যে হ্যাঁ, এটা হলো এ, স্মরণ। এটা হলো বি, এটা হলো সি, তাই না? হুম। তাহলে এ থেকে বি তে এইভাবে ঘুরে 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 যেতে সময় লাগছে 20 মিনিট। তাহলে তোমার গড় দ্রুতি হচ্ছে, এই যে গড় দ্রুতি কি, দ্রুতি হচ্ছে যেহেতু 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম দেওয়া ছিল, 4 বাই সময় লাগছে 20 মিনিট, ঠিক আছে? হুম। তাহলে 20 মিনিট যে 20 মিনিট কি মিনিট হিসেবে লেখা যাবো? 4 কিলোমিটার দেওয়া আছে, 4 কিলোমিটারে মিটারে নিয়ে যাবো, 4 কিলোমিটার মানে 4000 মিটার ভাগ 20 মিনিট। এই 20 মিনিটে 60 দিয়ে ভাগ করা লাগবে না? তাহলে সেকেন্ড পাবো। হুম। হুম। তারপরে এটা ক্যালকুলেট করলে এই যেটা আসবে মিটার পার সেকেন্ড। এটা হলো কি গড় দ্রুতি। এখানে লক্ষ্য করো আমরা দ্রুতি শব্দটি ব্যবহার না করে গড় দ্রুতি শব্দটি ব্যবহার করছি, কারণ তুমি সাইকেলে চালানোর সময় হয়তো কখনো একটু জোরে কখনো একটু আস্তে চালাইছো, তাই তাৎক্ষণিক দ্রুতি বলতে আমরা কোনো কিছু পাবো না। 20 মিনিট সময়টুকুর গড় দ্রুতি, দ্রুতিটুকু শুধু বলতে পারবো। মানে তুমি যখন সাইকেল দিয়ে গেছো আঁকা বাঁকা পথে, কখনো কখনো তুমি হয়তো একটু জোরেছো, অথবা কখনো কখনো তুমি একটু জোরে টান দিছো, আস্তে গেছো, এরকম। এই জন্য এটা গড় দ্রুতি। বুঝছো? এই যে দেখছো এরকম দ্রুতি ব্যবহার করে না, ব্যবহার করছে কি গড় দ্রুতি। গড় দ্রুতিও তো এক ধরনের দ্রুতি। ওইটার ওইটার জন্য তো সূত্র একই, এস বাই টি, তাই না? দ্রুতি তো দ্রুতি, গড় হুম। দ্রুতি হোক আর যে দ্রুতি হোক, দ্রুতি তো দ্রুতি, অথবা বেগ তো বেগই, সূত্র একটাই, এস বাই টি, তাই না? আচ্ছা। যা, এবারে আমরা বেগ বের করার চেষ্টা করি। দ্রুতির মতোই আমরা কিন্তু তাৎক্ষণিক বেগ ব্যবহার করতে পারবো না। তাৎক্ষণিক বেগ মানে ধরো তুমি এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার সময় ঠিক এই পয়েন্টে তোমার বেগ কত আছিল এটা বের করা কি আদৌ পসিবল? হ্যাঁ। সাইকেলের বেলায় ঠিক কোনো একটা মুহূর্তে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি বলতে কোনো একটা নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট পয়েন্টে তোমার গতি, ওই গতিটা বের করা কঠিন, পারবো না। এই পুরো সময়টিতে তুমি ভিন্ন ভিন্ন বেগে সাইকেল চালিয়েছো, গতি বেশি কিংবা কম হওয়ার কারণে বেগের পরিবর্তন হয়েছে, আবার দিক পরিবর্তন হওয়ার কারণে বেগের পরিবর্তন হয়েছে।
এই সবগুলো পরিবর্তন মিলিয়ে গড় বেগের মান হচ্ছে এই যে গড় বেগ, সরণ বাই সময়, সূত্র একটাই কিন্তু, সরণ বাই সময়। ঠিক আছে? সেক্ষেত্রে জি। গড় বেগের বেলায় স্মরণ ধর, তো দেখো তো এটা এটা সূত্র হ্যাঁ এটা কি হয়ে গেছে? স্মরণ তো এটাকে এবারে অতিভুজ না, এটা কাছাকাছি না, তো এই তো দাদা, আবার। যখন তুমি স্মরণ হইলো ওই জায়গায় ব্যবহার করতেছে কি এটা দেখো, গড় বেগ। এর আগেটা কি ব্যবহার করছে? গড় দ্রুতি। গড় বুঝছো? দ্রুতি। দ্রুতি হুম। আর বেগ সূত্র একটাই, একক একটাই, মাত্রাও একটাই, শুধু যখন স্মরণ তখন শব্দটা ইউজ করা হবে গড় বেগ, যখন দূরত্ব বা এই যে আঁকা বাঁকা সবগুলা মিলাইয়ে তখন ইউজ করা হবে গড় দ্রুতি। দ্রুতি। বুঝছো? শব্দটা চেঞ্জ, খালি হুম। সূত্র একটাই। এই যে যখন স্মরণের বেলায় কি 4 কিলোমিটার হয়েছে, 3 কিলোমিটার হয়েছে, তাই না? আচ্ছা, হ্যাঁ। এই জায়গায় এনে দিচ্ছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার মানে 3000 মিটার। 1000 দিয়ে ভাগ, আর 20 মিনিট মানে কি? 20 মিনিট মানে 20, আচ্ছা হ্যাঁ, সেকেন্ড তো বেশি। সেকেন্ড 20 60 দিয়ে ভাগ করলে তো হবে না, এটা ভুল করছিলাম আমি। তাহলে 20 ভাগ 60 না, 20 মিনিট মানে কি সেকেন্ড বেশি হবে না? হুম। তাহলে 20 গুণন প্রতি মিনিটে 60 সেকেন্ড, 1 মিনিটে 60 সেকেন্ড হলে 20 মিনিটে 20 গুণন 60 সেকেন্ড। এর 59। এর আগে একটু ভুল করছিলাম, তোমরা তো ধরে পাও না। তোমরা তোমরা দেখতে পাচ্ছ এই উদাহরণটি গড় দ্রুতির মান থেকে গড় বেগের মান কম, দেখছো? সূত্র একটা হওয়ার পরেও দেখছো গড় বেগের মান হলো 2.33, আর গড় দ্রুতি হলো 3.33 মনে হয় আসছিল, তাই না? হুম। এই যে 3.33, সূত্র একটাই কিন্তু ওই যে যেহেতু দূরত্ব চেঞ্জ এই জন্য একটু আলাদা। কথা বুঝছো? বুঝছি। তা পথটি যদি আঁকা বাঁকা না হয় সোজা হতো তাহলে গড় বেগের মান গড় দ্রুতি সমান হতো। মানে আঁকা বাঁকা না হয়, আঁকা বাঁকা হয়ে হয়েছে বিধায় তো আমরা কি ধরছি, গড় বেগ। আর আঁকা বাঁকা না হয় যদি সোজা হইতো তাহলে তো আর গড় বেগ ধরতাম না, গড় দ্রুতি ধরতাম। গড় বেগ আর গড় হুম। দ্রুতি তখন সেম সেম হইতো, তাই না? ধরো তুমি এই জায়গা হুম। থেকে এই জায়গায় গেছো, পাহাড়ি রাস্তা না, এই জায়গা থেকে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছো, তোমার এটা দূরত্ব হলো 3 কিলোমিটার আর সময় লাগছে 20 মিনিট। তাহলে কি গড় বেগ বের করো, গড় বেগ বের গেলেও সেম, আর গড় দ্রুতি বের গেলেও সেম, তাই না? কারণ এটা তো আর দূরত্বের হুম। কোনো নাই, চেঞ্জ নাই। না। এই জিনিসটাই কইতাছিল আর কি। আচ্ছা, এবার ধর উদাহরণ, বেগ আর দ্রুতির মাঝে সম্পর্কটা আরো ভালো করে বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ নেই। ধরা যায় একটা সুতা একটা ছোট একটা পাথরকে বেঁধে, সুতা সুতা দিয়ে ছোট্ট একটা পাথরকে বেঁধে তুমি সেটাকে মাথার উপরে দিয়ে এইভাবে, মানে পাগলামি করে না ছোটবেলা, আগে কত হইতে করছে, ঘুরেছে। হুম। হুম। পাথরটা কি সমবেগে যাচ্ছে নাকি সমদ্রুতিতে যাচ্ছে? সমবেগে যাইতেছে নাকি সমদ্রুতিতে যাইতেছে? বুঝছো? হ্যাঁ, নাকি হুম। সমদ্রুতিতে এবং সমবেগে যাচ্ছে। আচ্ছা, একটু চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে পাথরটির দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না। দ্রুতির পরিবর্তন কেন হচ্ছে না? কারণ এই যে মূল বিন্দু থেকে এই যে এই পাথরের দূরত্ব কি এখানে যতটুকু এখানেও ততটুকুই না? এখানে অবশ্য চিত্রের জন্য একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু মূলত তো এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব সমান না? হ্যাঁ। পাথরের দূরত্ব, হুম। দূরত্বের কোনো সমান। পরিবর্তন হতেছে? না। আচ্ছা, হতেছে না, কিন্তু প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে, কারণ প্রতি মুহূর্তে পাথরটা গতির দিক পাল্টে যাচ্ছে। তার মানে বেগ আমরা কি জানি, বেগ হলো কি ভেক্টর রাশি না? হ্যাঁ। বেগ ভেক্টর রাশি। এই পাথরটা এখান থেকে উত্তর দিকে আছে, এই পাথরটা যখন এই জায়গায় আসবো তখন এটা দক্ষিণ দিকে, তাই না? হুম। তার মানে বেগ বেগ মানের পরিবর্তন হ্যাঁ। যাই থাক, দিকের পরিবর্তন হয়েছে বেগের বেলায়। কারণ বেগ হচ্ছে কি ভেক্টর রাশি, বুঝো নাই? বুঝছি। বেগ হলো ভেক্টর রাশি, কারণ বেগ হ্যাঁ। বেগ যদি ভেক্টর রাশি হয় তাহলে এই যে বেগের পরিবর্তন, এই দিকের পরিবর্তন হচ্ছে, এই কারণে বেগের মান চেঞ্জ হইতেছে। এটি যদি সোজা যেত তাহলে গতির দিকের পরিবর্তন হতো না, গতির দিকের পরিবর্তন হতো না, কিন্তু যেহেতু ঘুরছে তাই এটির দিক পাল্টে যাচ্ছে, তাই না? কাজেই এটি হচ্ছে হুম। সমদ্রুতির উদাহরণ, সমবেগের নয়। কারণ এর সমবেগ না। সমবেগ কখন হয়? যখন একটা নির্দিষ্ট দিকে যাইতে থাকে, একটা নির্দিষ্ট দিকে যাইতে থাকে, নির্দিষ্ট সময় সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় বেগ। কিন্তু এটা সমদ্রুতি, কারণ দ্রুতি যেহেতু স্কেলার রাশি, এখানে দিকের পরিবর্তন হলেও দ্রুতির কোনো চেঞ্জ হইতেছে না, কারণ দ্রুতি তো স্কেলার রাশি, দ্রুতির জন্য দিকের চেঞ্জ হলে সমস্যা নাই। বোঝা গেল? বুঝছি। আহ আচ্ছা, এবার হলো ত্বরণ আর মন্দন। ত্বরণ কাকে বলে?
দাদা? সময়ের সাথে ত্বরণ না, সময়ের সাথে বেগ বৃদ্ধির বেগের হারকে ত্বরণ পরিবর্তন, হ্যাঁ বলে। হ্যাঁ, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ, ত্বরণ। সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, আর বেগ কাকে বলতেছিলাম? সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার, তাই না? দ্রুত পরিবর্তন হয়। হ্যাঁ। হ্যাঁ, পরিবর্তনের বর্তনের হারকে বেগ বলে। ত্বরণ বলে। আচ্ছা, আচ্ছা, ত্বরণ, হ্যাঁ, হ্যাঁ। এই ত্বরণ রে প্রকাশ করা হয় কি দিয়ে? এ দিয়ে, কারণ ত্বরণের ইংরেজি হলো অ্যাক্সিলারেটর মনে হয়। ত্বরণ রে প্রকাশ করা এ দিয়ে। তাহলে বেগ পরিবর্তন, বেগ পরিবর্তনের হার, হার মানে কি? সময় দিয়ে ভাগ। তাহলে বেগ পরিবর্তনের হার, বেগ যে পরিবর্তন হবো ওইটাও তো একটা বেগই। ধরো বেগের পরিবর্তন ধরো 5 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ড হয়েছে। তা পরিবর্তন হয়েছে না? পরিবর্তন কত হচ্ছে? দুই হুম, মিটার পার সেকেন্ড। এই 2 মিটার পার সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, এটা নিজেও তো একটা বেগ। এই জন্য এই বেগটা লিখলাম আর কি। অনেক সময় এইভাবে লেখা হয় আর কি, বেগ পরিবর্তন। এই যে বেগ পরিবর্তন, একটা শেষ বেগ, একটা আদি বেগ, আর সময়। বুঝো নাই? বুঝছি। আচ্ছা, যদি আমরা একক বের করতে যাই, দেখো, দেখো একক যদি বের করতে যাই, এই যে বেগ, এই বেগের এককটা এখানে বসানো লাগবে, মিটার পার সেকেন্ড, তাই না? হুম, তারপর নিচে টি আছে, তাহলে টি এর এককটা বসাও, এস, তাই তো? হুম, হুম, তাহলে এই যে এম এস ইনভার্স লিখলাম, আর এই যে এস, এস এর জন্য ভাগের জন্য কি, এই যে এস ইনভার্স ওয়ান, তাই না? হ্যাঁ, তাহলে এই যে এম লিখলাম, এই যে এস এস লিখলাম, এই -1 আর -1 কি হইল? -2 হইল, কারণ গুণনের সময় পাওয়ার গুলো যোগ, গুণনের সময় পাওয়ার গুলো যোগ, এই যে -1 যোগ -1, -1 প্লাস মাইনাস মাইনাস সমান -2, বুঝছো? বুঝছি। তার মানে ত্বরণের একক হইলো কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড টু। একক। এবার আমরা মাত্রা বের করি। তাহলে আমরা জানি ত্বরণ সমান কি? ভি/টি অথবা হুম, v-u/t। ত্বরণ যদি বের করো, মাত্রা যদি বের করো, বেগের মাত্রা কি? বেগের এককটা আগে লেখো, এম এস ইনভার্স ওয়ান, আর নিচে এস এস, তাই তো? তাহলে একক তো লিখলাম, একক তো আর বের করতেছি না, আমরা বের করতেছি মাত্রা। তো মাত্রা বের করার জন্য এই যে এম, এটা কি কত? মিটার, মানে দূরত্ব। হুম, দূরত্বের মাত্রা হলো বড় হাতের এল। বুঝা গেল? এল। এল। আর এটা হলো সেকেন্ড, মানে হ্যাঁ। সময়। এটা হলো সময়, এটা হলো টি, তার মানে টি ইনভার্স ওয়ান। আর নিচের দাও এল সময়, এটা টি হলো টি। ইনভার্স। বুঝা গেল? তারপর এই যে এল টি ইনভার্স ওয়ান হ্যাঁ। লিখলাম, আর এই যে নিচে টি ইনভার্স ওয়ান লিখলাম, তাহলে হলো এল টি ইনভার্স টু। বুঝা গেছে? টু। হ্যাঁ। তাহলে এ এর মাত্রা কি লেখা হবো? এইভাবে এ এর মাত্রা লেখা হবো এইভাবে, যে এল টি ইনভার্স টু। বুঝা গেল? মাত্রা। হুম, হ্যাঁ। বুঝছস? বুঝছি। হ্যাঁ। আচ্ছা, এই যে এই জিনিসগুলো একটু পড়ে নিবা। এবার আমরা এই চিত্রটা একটু লক্ষ্য করো, এই চিত্রটা একটু লক্ষ্য করো। আচ্ছা, সমবেগ কি? আমরা আগে জানি সমবেগ কি। মানেই হলো সমান বেগ, মানে সময়ের সাথে দূরত্ব যে পরিবর্তন হইতেছে, এই যে দূরত্ব পরিবর্তনের হারকে বেগ বলে। এই যে বেগটা সব সময় সমান। ধরো এই যে এ একটা বিন্দু, আমরা আছি, আর বি একটা বিন্দু এই জায়গায় আছি। এই যে ধরো এখান থেকে এখানে যে যাইতাছি, সমবেগে যাইতাছি। ধরো এই যে এই বিন্দুতে এর বেগ হলো 5 মিটার পার সেকেন্ড, এই জায়গায় বেগ সেমই, 5 মিটার পার সেকেন্ড, এই জায়গায়ও সেম বেগ, 5 মিটার পার সেকেন্ড। বোঝা যাইতেছে? মানে হুম, হুম, বেগের কোনো পরিবর্তন নাই, তাহলে এটা হলো সমবেগ। এই যে আমরা এবার এই চিত্রটাতে লক্ষ্য করো, এই যে এটা হলো এক্স অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। সরি, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, তাই না? হুম, এই যে এক্স অক্ষ বরাবর দিছে কি? সময়। এটা ধরো 1 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড, এই যে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, এবার যত দিতে পারো। আর উপরে 1 সেকেন্ড, এক বেগের মান 1 2 3 4 5, এই